মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার পঞ্চষষ্ঠী পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহারাজ কুন্তী ভোজ কুন্তির জন্য স্বয়ংবর সভার আয়োজন করলেন। কুন্তী পাণ্ডুকে দেখে আকুল হয়ে তার গলায় মালা দিলেন। সাড়ম্বরে বিয়ের আয়োজন করলেন মহারাজ কুন্তী ভোজ। জামাতা পাণ্ডুকে হীরা মণি মাণিক্যের অলঙ্কার যৌতুক দিয়ে শালঙ্কারা বধূকে তিনি পাঠিয়ে দিলেন হস্তিনাপুর। এই স্বয়ংবর বিবাহের রেশ কাটতে না কাটতেই পাণ্ডুর দ্বিতীয় বিবাহের প্রস্তুতি নিলেন ভীষ্ম। মদ্র রাজকন্যা মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিবাহ দেবার জন্য তিনি স্বয়ং উপস্থিত হলেন মদ্র রাজ্যে। আপাতত পাণ্ডুর এই দ্বিতীয় বিবাহের কারণ কিছু বোঝা না গেলেও এর পিছনে ভীষ্মের কিছু তর্ক কাজ করেছে। তিনি হয়তো আগের থেকেই পাণ্ডুর শারীরিক অক্ষমতা সম্বন্ধে কিছু আঁচ করেছিলেন। কাজেই দ্বিতীয় বিবাহের পেছনে দুটি কারণ ছিল। প্রথমত, দুটি বিবাহিতা স্ত্রী থাকলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা থাকে দ্বিগুণ। দ্বিতীয়ত, স্বয়ংবর লব্ধা স্ত্রী পুরাতনীতে পরিণত হলে তার ব্যক্তিত্বে দ্বিতীয় বিবাহের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। তাই পাণ্ডু কুন্তিকে নিয়ে রাজভবনে আসার সঙ্গে সঙ্গেই তাঁর দ্বিতীয় বিবাহের আড়ম্বর শুরু করেছেন ভীষ্ম। ব্রাহ্মণ পুরোহিত আর হস্তিনাপুরের কিছু মন্ত্রীকে সঙ্গে নিয়ে ভীষ্ম উপস্থিত হলেন মদ্রদেশে। এই মদ্রদেশ কিন্তু কখনোই আমাদের ম্যাড্রাস নয়। মাদ্রির জন্মভূমি মদ্রদেশ ছিল আজকের পাকিস্তানে। এখনকার শিয়ালকোট নামের যে জায়গাটি আছে তার প্রাচীন নাম ছিল সকল। মহাভারতে সকলকে মদ্রদেশের কেন্দ্রীয় ভূমি অর্থাৎ রাজধানী বলে চিহ্নিত করা হয়েছে। এবার মহামতি ভীষ্ম তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে হস্তিনাপুর থেকে পৌঁছলেন এই মদ্রদেশ। এখানকার রাজা হলেন শল্য, তিনি মাদ্রির বড় ভাই। কৌরব শ্রেষ্ঠ ভীষ্মের আগমন বার্তা শুনেই শল্য খানিক দূর এগিয়ে এসে তাঁকে আমন্ত্রণ অভিনন্দন জানালেন। পাদ্য অর্ঘ্য আসন মধুপর্ক দিয়ে মদ্রদেশে বরণ করে নিলেন তাঁকে। ভীষ্ম জানালেন, আমি এসেছি তোমার বোনটিকে আমাদের ঘরের বধূর সম্মান জানাতে। তার কথা আমি অনেক শুনেছি, তার চরিত্র এবং অসামান্য রূপের কথাও আমার যথেষ্ট কানে এসেছে। আমি আমার পুত্রকল্প পাণ্ডুর জন্য তাকে বরণ করতে চাই। মদ্রাধিপতি শল্য ভীষ্মের কথা শুনে সাদরে বললেন, আপনার বংশের একটি পাত্রের সঙ্গে আমার ভগিনীর বিবাহ হবে, এর চেয়ে ভালো সম্বন্ধ আর আমি কোথায় পাবো? মদ্রাধিপতি শল্য হস্তিনাপুরের রাজবাড়ির সঙ্গে বিবাহ সম্বন্ধ ঘটানোয় যথেষ্ট আগ্রহী, কিন্তু মদ্র রাজবাড়িতে বিবাহের ক্ষেত্রে এমন একটি কুলাচার প্রচলিত আছে যাতে তিনি যথেষ্ট সংকোচ বোধ করছেন। এমনকি মদ্রাধিপতি সেই কুলাচার ভাষায় প্রকাশ করতেও সংকোচ বোধ করছেন। মদ্ররাজ বললেন, এমন ভালো বিবাহ সম্বন্ধ সত্যি আমার কিছু বলার নেই, কিন্তু আমাদের বংশে বাপ ঠাকুরদারা এমন একটা নিয়ম চালু করে গিয়েছিলেন, সে নিয়ম ভালো হোক বা মন্দ হোক আমি তাদের অধস্তন হয়ে সে নিয়ম অতিক্রম করি কি করে? তাছাড়া সে নিয়মের কথা আপনি ভালোভাবে জানেন, আপনি জ্ঞানী ব্যক্তি, আপনি জানেন না তা তো হতে পারে না। কাজেই এবার আমি যদি বলি আমায় কিছু দিন, সেটা নিতান্তই অভদ্র শোনায়। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন, আমায় কিছু দিন কথাটা শুনতে আমাদের যেমন লাগছে ভীষ্মেরও তেমনই লাগার কথা। আসলে আমরা সবাই বরপণে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু কন্যাপণের কথা বেশি শোনা যায় না। আধুনিক শিষ্ট সমাজে কোনো কোনো বাড়িতে কন্যাকে 7 পাক ঘোরানোর জন্য বিয়ের পিঁড়িতে ওঠানোর সময় কন্যার পিতা সলজ্জে বলেন, একটি রৌপ্য মুদ্রা দিতে হবে, তবেই কন্যাকে নিয়ে যাওয়া যাবে বিবাহ বাসরে। টাকার অঙ্ক বেশি নয় বলে বরপক্ষ বিনা বাক্যেই প্রথা মেনে নেন বটে, কিন্তু মনে রাখতে হবে এই প্রথায় কন্যাপণের স্মারক। এমন কথা শুনলে আধুনিক কালে আমরা যা করি, অর্থাৎ আরে মশাই নিয়ম আছে, কি করা যাবে, এই নিন আপনার রৌপ্য মুদ্রা, মেয়েকে নিয়ে আসুন, আর দেরি নয়। ঠিক এইরকম একটা মেজাজেই সম্পূর্ণ ব্যাপারটা লঘু করে দিয়ে ভীষ্ম বললেন, আরে মশাই, কুলধর্ম যে সবচেয়ে বড় ধর্ম সে কথা পিতামহ ব্রহ্মাই বলে গিয়েছেন, এতে আপনার কোনো দোষই নেই। আপনার পূর্বপুরুষেরা একটা নিয়ম করে গেছেন, সেটা না মানলে চলে নাকি? আপনাদের এই নিয়ম আমি জানি বটে, আর নিয়মটা অপ্রচলিতও নয়, আপনি কোনো সংকোচ করবেন না। ভীষ্ম আর বেশি কথা না বলে সোনা দানা মহার্ঘ বস্ত্র অলংকার মণিমাণিক্য এসব তো দিলেনই, কারণ এগুলো দিয়েই তো মেয়ে সাজানো হবে। অন্যদিকে আপন ক্ষত্রচিত মর্যাদায় হাতি ঘোড়া রথ অনেক তুলে দিলেন শল্যের হাতে। শল্য সবকিছু সানন্দে নিলেন।
তারপর শালঙ্কারা মাদ্রিকে তুলে দিলেন তার শ্বশুরকল্প ভীষ্মের হাতে। ভীষ্ম মাদ্রিকে নিয়ে সাড়ম্বরে রওনা দিলেন হস্তিনায়। তারপর শুভ দিন দেখে যথাবিধানে পাণ্ডুর সঙ্গে বিবাহ করালেন মাদ্রির। কুন্তির জন্য যেমন ঘর ঠিক ছিল, তেমনি মাদ্রির জন্য একটি নূতন ভবন নির্মিত হলো। দুই রূপবতী ভার্যার সঙ্গে শৃঙ্গার সুখে দিন কাটাতে লাগলেন পাণ্ডু। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। ভারী আশ্চর্যের ব্যাপার হলো, নূতন বিবাহের পর পাণ্ডুর এই রতি সুখ মাত্র 1 মাসের। 30 দিন যাবার পরেই মহারাজ পাণ্ডু দিগ্বিজয় যাত্রার ঘোষণা করেছেন। কোনো সন্দেহ নেই যে হস্তিনাপুরের মতো এক উদীয়মান রাজশক্তির দিগ্বিজয় যাত্রা রাজনৈতিক কারণে অত্যন্ত জরুরি। মহারাজ শান্তনুর পর হস্তিনাপুরের রাজ সিংহাসনে এমন মর্যাদা সম্পন্ন মানুষ এখনো আসেননি যিনি সমগ্র ভারতবর্ষের কাছে হস্তিনাপুরের মর্যাদা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। পাণ্ডু রাজা হয়েছেন, তার বিবাহাদি সম্পন্ন হয়েছে, অতএব রাজা হিসেবে এখন তার প্রয়োজন হস্তিনাপুরের রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠা করা এবং তার একমাত্র উপায় দিগ্বিজয় যাত্রা। পাণ্ডু দিগ্বিজয় বেরোচ্ছেন, সেটা যুক্তির দিক দিয়ে ঠিকই আছে, কিন্তু সেই মহাভারতের কবি এমন অঙ্গুলি সংকেতে আমাদের জানালেন পাণ্ডু বিবাহের পর মাত্র 30টা রাত্রি রতিবিহারে কাটিয়েছেন। তাতে আমাদের মতো মানুষের মনে কিছু সন্দেহ জাগে রতিবিহারের কালে এমন কোনো ঘটনা ঘটেনি তো যাতে দুই স্ত্রীর কাছে তাঁর কোনো অসামর্থ্য ধরা পড়ে। মহাভারতের কবি পাণ্ডুকে দিগ্বিজয়ে পাঠিয়ে ফিরিয়েও এনেছেন একসময়, কিন্তু তারপরেই পাণ্ডু যুদ্ধশ্রমের কারণে বনযাত্রা করবেন এবং সেখানেই কিমিন্দম মুনির অভিশাপ নেমে আসবে পাণ্ডুর ওপর। তিনি প্রজনন ক্ষমতা হারাবেন। পাণ্ডু দিগ্বিজয় বেরিয়ে বেশ কিছু ছোটখাটো রাজ্যকে দমন করে প্রচুর ধনসম্পদ নিয়ে ফিরলেন। তার বিজয়লব্ধ ধনসম্পত্তির ভাগ পেলেন সবাই। এরপরই তিনি 2 পত্নীকে নিয়ে বনে চলে গেছেন। বনে যাবার পিছনে যুদ্ধের পরিশ্রম নিশ্চয়ই আছে, কিন্তু আরো গভীর কারণও থাকতে পারে। 30 রাত্রি ধরে যে স্ত্রীদের সঙ্গে তার যথাকামে যথা সুখে কেটেছে, সম্পূর্ণ দিগ্বিজয়ের সময় অতিবাহিত হবার পরেও সেই কাম সুখে কোনো ফললাভ ঘটেনি। পাণ্ডু এরপরেই স্ত্রীদের নিয়ে বনে চলে গেছেন। হিমালয়ের দক্ষিণ দিকে জায়গাটা এমনিতে খুব সুন্দর। পর্বতের পাদদেশে স্নিগ্ধ সবুজ ভূমি, বিশাল বিশাল শাল গাছ আর পিয়াল গাছে পার্বত্য শোভা এমনই এক রমণীয় উদ্দীপন তৈরি করেছে যে পাণ্ডুর মতো নবযুবক তার 2 সুন্দরী স্ত্রীকে নিয়ে এইখানে ছাড়া অন্য কোথাও থাকার কথা ভাবতেও পারেন না। এখানে এসে পাণ্ডু মৃগয়ায় লিপ্ত হলেন। হয়তো নিজের অসামর্থ্য চেপে রাখার জন্যই মৃগয়া ব্যাসনী হয়ে উঠেছিলেন তিনি। তবে তার যৌবনবতী 2 স্ত্রী এখনো হয়তো তাদের স্বামীর অক্ষমতা সম্বন্ধে ততটা অবহিত নন। মৃগয়ার কাল ছাড়া অন্য সময় পাণ্ডুর সঙ্গে তাঁরা ঘুরে বেড়াতেন শৃঙ্গার রসের সমস্ত পরিচর্যা বহন করে। মহাভারতের কবির উপমায় 2 যৌবনবতী স্ত্রীর মাঝে পাণ্ডুকে দেখে মনে হতো যেন 2টি হস্তিনীর মাঝখানে ইন্দ্রের ঐরাবত। এইরকম মৃগয়া করতে করতে একদিন এক সাপদ সংকুল অরণ্যের মধ্যে একটি বড় হরিণ দেখতে পেলেন পাণ্ডু। হরিণটি এক হরিণীর সঙ্গে মৈথুনে প্রবৃত্ত হয়েছিল। পাণ্ডু একবারও দ্বিধা না করে হরিণ এবং হরিণীটিকে স্বরের আঘাতে মেরে ফেললেন। সরাহত হরিণ এবার মানুষের ভাষায় কথা বলে উঠল। আসলে এই হরিণটি ছিল এক ঋষি কুমার, তাঁর নাম কিমিন্দম। তিনি তপস্যা করেন, বন্য ফলমূল আহার করেন, বৈরাগ্য সাধন করেন, কিন্তু তপস্বী হলেও তাঁর রক্তমাংসের শরীর। এক সময় তাঁর হৃদয়ে মৈথুনেচ্ছা জাগ্রত হলো, কিন্তু যেখানে তিনি বাস করতেন তার পাশেই লোকালয় আছে। ক্বচিৎ কখনো বন্য ফলমূল আহরণের জন্য মানুষজন এসে পড়ে মুনির বসতি স্থলে। স্ত্রী সংসর্গের সময় কোনো মানুষ তাকে দেখে ফেলবে এই লজ্জায় কিমিন্দম মুনি হরিণের রূপ ধারণ করেছিলেন এবং তার আপন স্ত্রীকেও তিনি এক হরিণীতে রূপান্তরিত করেছিলেন। পশু জগতে মৈথুন কর্মে কোনো লজ্জার স্থান নেই। মানুষ তাদের মৈথুন কর্মে লিপ্ত হতে দেখলেও বাধা দেয় না।
কিমিন্দম মুনি এই বুদ্ধিতেই আপন হরিণী পত্নীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। এই অবস্থায় পাণ্ডু তীক্ষ্ণ স্বরাঘাতে মৃগমিথুনকে ধরাশায়ী করল। মৃগরূপী কিমিন্দম মনুষ্যের ভাষায় বললেন, দেখুন, কামার্ত, ক্রুদ্ধ এবং অতি পাপী লোকও এমন নৃশংস আচরণ করে না যেমনটি আপনি করেছেন। আপনি যে বংশে জন্মেছেন সে বংশে বড় বড় ধার্মিক পুরুষেরাই জন্মেছেন, অথচ সেই বংশে জন্মে আপনার মন এমন মৃগমাংসের লোভে অভিভূত হলো কেন তা বোধগম্য হলো না। পাণ্ডু হস্তিনাপুরের রাজা। মুনি ভালো তর্ক যুক্তি দিলেন, ভালো কথা, কিন্তু একজন রাজা অত শীঘ্র বিচলিত হন না। কিমিন্দমের তার্কিক আক্রমণ প্রতিহত করে পাণ্ডু বললেন, আমরা রাজারা যে বুদ্ধিতে শত্রু নিধন করি সেই বুদ্ধিতে মৃগয়া করি। পাণ্ডু বললেন, রাজা যখন ধনুকবান হাতে বন্য মৃগের প্রতি সরসন্ধান করেন তখন তার কোনো ছদ্ম ব্যবহার থাকে না বলেই হরিণ তার জীবন রক্ষার ব্যবস্থা নেয়। হয় সে পালায়, নয়তো অন্য কোনোভাবে সে আত্মরক্ষার চেষ্টা করে। কিন্তু মুনি কিমিন্দম নিজে হরিণের রূপ ধারণ করেও কেন, কোন ভরসায় ধনুর্ধারী রাজার সামনে নিশ্চিন্তে দাঁড়িয়ে রইলেন সে কথা পাণ্ডু বুঝতে পারছেন না। কিমিন্দম চিরকালের রণনীতি স্মরণ করিয়ে রাজাকে বললেন, ফাঁক পেলেই কি শত্রুর প্রতি অস্ত্র নিক্ষেপ করা যায়? শত্রুর হাতে যদি অস্ত্র না থাকে, সে যদি বিলাস ব্যসনে লিপ্ত থাকে, সে যদি এমনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকে, তবে তাকে তো আর অস্ত্রাঘাতে হত্যা করা যায় না। সেটা আদর্শ রণনীতি নয়। পাণ্ডু বললেন, একটি হরিণ আগে পালাবার জন্য প্রস্তুত হবে, তারপর তাকে পালানোর সুযোগ দিয়ে আমি তাকে মারব, এই কি আদর্শ রণনীতি? হরিণ নিজে সাবধান হবে কিনা এটা তার ব্যাপার। সে সাবধানী থাকুক অথবা অসাবধানী থাকুক, তাকে দেখা মাত্রই রাজা সুযোগ নেবেন, এটাই তো স্বাভাবিক। কিমিন্দম বললেন, নিশ্চয়, তাতে আমার কিছু বলার নেই। আপনি আমাকে মৃগ ভেবে সরসন্ধান করেছেন, অতএব সে মৃগের জীবনের জন্য আমি আপনাকে কিছু বলছি না। কিন্তু একটি প্রাণী মৈথুন কর্মে লিপ্ত হয়েছে, তার মৈথুন সমাপ্তির অপেক্ষাটুকু তো করবেন। মুনি কিমিন্দম বোঝাতে চাইছেন, স্ত্রী সহবাসের মধ্যে যেমন রতি সুখের অভিসন্ধি থাকে, তেমনি থাকে পুত্র জন্মের সম্ভাবনা। রাজা সেই পুরুষার্থের ফল বিনষ্ট করে দিয়েছেন। তিনি স্ত্রী সম্ভোগের সুখ কি জানেন? নিজে যেখানে নির্জন অরণ্যবাসে রতি সুখ ভোগ করার জন্যই হস্তিনাপুর ছেড়ে এসেছেন, সেখানে রতিলিপ্সু এক মৃগমিথুনকে অতর্কিত হত্যা করার অপরাধ কিমিন্দম কিছুতেই ক্ষমা করবেন না। মুনি কিমিন্দম রাজা পাণ্ডুকে অভিশাপ দিলেন, আপনিও কামমুগ্ধ হয়ে যখন প্রিয়তমা পত্নীর সঙ্গে রমণে প্রবৃত্ত হবেন, তখন আপনিও আমারই মতো মৃত্যুমুখে পতিত হবেন। আমি সুখ ভোগ করছিলাম, এই অবস্থায় আপনি আমায় যেমন দুঃখ ভোগ করালেন, তেমনি সুখ ভোগ করার সময়ে আপনারও চরম দুঃখ এসে পৌঁছবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ষষ্ঠী পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।